আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, টার্গেট ছাত্র উপদেষ্টাদের দুই মন্ত্রণালয়। সচিবালয়ে আগুন লাগার ঘটনা বড় ধরনের নাশকতার ইঙ্গিত। জুলাই বিপ্লবে পরাজিত শক্তির দেশে অস্থিরতা সৃষ্টির যে পায়তারা চালাচ্ছে, আগুনের ঘটনা থেকে এর বিচ্ছিন্ন কিছু নয়। ঘটনা যে নাশকতার তা এরই মধ্যে স্পষ্ট। কারণ আগুনের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের দালিলিক প্রমাণ এবং নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর জানাবো, চাঁদপুরে জাহাজের ৭ হত্যাকাণ্ড, পরিচয় গোপন করে আকাশ মণ্ডল কেন ইরফান হলেন? বাগেরহাটের যুবক আকাশ মণ্ডল তার পরিচয় গোপন করে ইরফান নামে কেন জাহাজে চাকরি নিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় কার্গো জাহাজ এমবি আল বাখেরার মালিকও চিন্তিত। গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ইরফান অভিযোগ করেছেন তাকে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। তবে সব অভিযোগ বানোয়াট বলে দাবি করেছে জাহাজের মালিক। জানাবো, ব্রিগেডিয়ার আজমির বরখাস্তের আদেশ বাতিল। বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত কর্মকর্তা ব্রিগেডিয়ার আব্দুল্লাহেন আমান আজমির বরখাস্তের আদেশ গতকাল বৃহস্পতিবার বাতিল করা হয়েছে। জনাব আজমি বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে জনাব আমান আজমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে তার সব সুযোগ সুবিধা পাবেন। এদিকে রাজস্ব ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ নিচ্ছে সরকার। বেসরকারি খাতের বিনিয়োগ উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে। অন্যদিকে রাজস্ব আয়ের ঘাটতি মেটাতে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে অধিক হারে ঋণ নিচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে আগের বছরের তুলনায় সরকার ঋণ নিয়েছে প্রায় ৭১%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য উঠে এসেছে। জানাবো, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা৫১ নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স AIIMS শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। এবং সর্বশেষ জানাবো, ত্রিপুরা বস্তিতে আগুন, আলোচনায় এসপি বাগান ও বেনজির আহমেদ। বান্দরবনে লামা উপজেলার সরই ইউনিয়নের ত্রিপুরাদের ১৭টি বস্তি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। এতে আলোচনায় উঠে এসেছে এসপি বাগান ও বেনজির আহমেদের নাম। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর রাতে বস্তিগুলো আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর আলোচনায় আসে এসপি বাগান ও বেনজির আহমেদ। এই আগুনের ঘটনায় ইতিমধ্যে নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই ঘটনার সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ৪ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। টার্গেট ছাত্র উপদেষ্টাদের দুই মন্ত্রণালয়। সচিবালয়ে আগুনের ঘটনা বড় ধরনের নাশকতার ইঙ্গিত। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির যে পায়তারা চালাচ্ছে, আগুনের ঘটনা এর থেকে বিচ্ছিন্ন নয়। ঘটনা যে নাশকতার তা এরই মধ্যে স্পষ্ট হয়েছে। কারণ আগুনে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দুর্নীতি এবং অনিয়মের দালিলিক প্রমাণ ও নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সচিবালয়ে গত কয়েকদিন ধরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আন্দোলন করছেন। তারা প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান মোহিত চৌধুরীর অপসারণেরও দাবি করেন। এর আগে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের ব্যানারে ডাক্তাররা হাসপাতালে কর্মবিরতি এবং শাহবাগ অবরোধ করে মঙ্গলবার রাতে সচিবালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। জুলাই বিপ্লবের সমন্বয়কে স্থানীয় সরকার ও
যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ষড়যন্ত্র হচ্ছে আমাদের ব্যর্থ করা ষড়যন্ত্র। যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তিনি ইঙ্গিত দেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লুটপাট ও দুর্নীতি ধামাচাপা দিতে এই আগুন লাগার ঘটনা ঘটানো হতে পারে। সচিবালয়ের একটি সূত্র থেকে বলা হয়েছে, নাশকতায় 2 জন ছাত্র উপদেষ্টা নাহিদ ও আসিফের মন্ত্রণালয়কে টার্গেট করা হয়েছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে এই 2 জন উপদেষ্টার দপ্তর। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই সচিবালয়ে একের পর এক ঘটনা ঘটে। চাকরি জাতীয়করণের নামে চুক্তিতে নিয়োজিত আনসারদের আন্দোলন ছিল একটা বড় ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলায় বেশ কিছুদিন নানা ধরনের বিক্ষোভ দেখা দেয়নি। গত কয়েক সপ্তাহ ধরে আবার তা মাথাচাড়া দিয়ে উঠেছে। সব ঘটনা কেন ঘটছে তা পর্যালোচনা করে উদ্ঘাটন করা খুবই জরুরি। এ বিষয়ে মনিটরিং না থাকলে এবং শক্ত হাতে তা দমন না করলে আরও বড় ধরনের নাশকতার ঘটনা ঘটে যেতে পারে বলে অনেকেরই আশঙ্কা। পরিচয় গোপন করে আকাশ মণ্ডল কেন ইরফান হলেন? চাঁদপুর জাহাজে 7 হত্যাকাণ্ড। বাগেরহাটের যুবক আকাশ মণ্ডল তার পরিচয় গোপন করে ইরফান নামে কেন জাহাজে চাকরি নিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় জাহাজ এমবি আল বাখেরার মালিকও অনিশ্চিত। গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ইরফান অভিযোগ করে বলেছেন, তাকে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। তবে এসব অভিযোগ বানোয়াট বলে দাবি করেছে জাহাজের মালিক। চাঁদপুরের মেঘনায় সংগঠিত 7 খুনের মামলার আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফান রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাকে চাঁদপুর সদর মডেল থানার হাজতখানায় রাখা হয়েছে এবং নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তার আওতায়। মামলার তদন্ত কর্মকর্তা নৌপুলিশ মোহাম্মদ কামাল খান তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। গত বুধবার 25শে ডিসেম্বর চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 নং আদালতের বিচারক মোহাম্মদ ফারাদ সাদিক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে র্যাব 11-এর বিশেষ একটি দল বাগেরহাটের চিতলমারি থেকে আত্মগোপনে থাকা ইরফানকে গ্রেপ্তার করে এবং তার প্রকৃত নাম আকাশ মণ্ডল, বাবা জগদীশ মণ্ডল এবং তাদের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। ব্রিগেডিয়ার আজমির বরখাস্ত আদেশ বাতিল। বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত কর্মকর্তা ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমির বরখাস্তের আদেশ গতকাল বৃহস্পতিবার বাতিল করা হয়েছে। জনাব আজমি বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে জনাব আমান আজমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে তার সব সুযোগ সুবিধা পাবেন। ব্রিগেডিয়ার আজমিকে 2009 সালে শেখ হাসিনা সরকারের সময় তার পদ থেকে বরখাস্ত করা হয়। এতে তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকার সময় সব বেনিফিট ও সুবিধা থেকে বঞ্চিত হন। তিনি এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। 2016 সালে ব্রিগেডিয়ার আজমিকে গুম করে আয়নাঘরের অভ্যন্তরীণ স্থানে রাখা হয়। 2024 সালের আগস্টে বিপ্লবের পর জনাব আমান আজমি মুক্তি লাভ করেন এবং গুমে থাকা 8 বছরে তিনি সূর্যের আলো দেখার সুযোগ পাননি বলে জানান। উল্লেখ্য, ব্রিগেডিয়ার আবদুল্লাহিয়াল আজমি সেনাবাহিনীতে সোর্ট অব অনার পাওয়ারের একজন চৌকস কর্মকর্তা ছিলেন, কিন্তু তিনি জামাত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে হওয়ার কারণে প্রাপ্য পদোন্নতি এবং পদায়ন থেকে বঞ্চিত হন। একই কারণে তাকে সেনাবাহিনী থেকেও বরখাস্ত এবং পরে গুমের শিকার হতে হয়েছে বলে জানান। তবে সর্বশেষ তিনি তার সমস্ত পাওনা করি পাবেন বলে জানিয়েছে হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানিয়েছে, কারণ সেনাবাহিনীর সহযোগিতায় তিনি তার প্রাপ্য পাওনা পাওয়ার সুযোগ পেয়েছেন। রাজস্ব ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে সরকার। বেসরকারি খাতের বিনিয়োগ উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে। অন্যদিকে রাজস্ব আয়ের ঘাটতি মেটাতে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে অধিক হারে ঋণ নিচ্ছে। চলতি অর্থবছরে প্রথম 6 মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে আগের বছরের তুলনায় সরকারের ঋণ বেড়েছে প্রায় 71%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য উঠে এসেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন করে বিনিয়োগ হচ্ছে না, ফলে বেসরকারি খাতের ঋণও প্রয়োজন হচ্ছে না। আবার ব্যাংকগুলো ঝুঁকি বিবেচনায় নতুন করে ঋণ দিচ্ছে না। সরকারের ঋণের সুদহার ঊর্ধ্বমুখী এবং নিরাপদ হয় ব্যাংকগুলো সেখানে বিনিয়োগ করছে। এছাড়াও রাজস্ব আয় না থাকায় সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ বাড়িয়েছে, ফলে এ খাত থেকে সরকারের ঋণ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে ঋণ নিয়েছে
65,226 কোটি টাকা। গত অর্থবছরে একই সময় ছিল 38,345 কোটি টাকা, অর্থাৎ এই বছরের ব্যবধানে ঋণ বেড়েছে 27,345 কোটি টাকা বা 70.62%। বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন আমার দেশকে বলেছেন, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি নেই, আবার সরকারের চাহিদাও কমছে না, তাই সরকারের চাহিদা মেটাতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, আর ব্যাংকগুলো উচ্চ সুদ ও নিরাপদ বিনিয়োগের কারণে সরকারকে ঋণ দিচ্ছে। বেসরকারি খাতে ঋণ না যাওয়ায় আগামী অর্থনীতি পরিস্থিতি কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেছেন, বেসরকারি খাতের স্থবিরতা ভিন্ন কারণে রাজনৈতিক অনিশ্চয়তার সঙ্গে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। আগামীতে অর্থনীতির নীতিগুলো কি হবে তা এখনো স্পষ্ট নয়। যদিও ব্যাংক, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেশ কিছু উদ্যোগ দেখা যাচ্ছে, তবে সংস্কার এখন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সব বেসরকারি খাতে স্থবিরতার বড় কারণ। তিনি আরও বলেছেন, ব্যবসায়ীরা সুদহার বাড়িয়ে যাওয়ার কারণে যে স্থবিরতার কথা বলা হচ্ছে তা ঠিক নয়। এটা মৌলিক কারণ নয়, বরং অজুহাত। সুদের হার কমালে সব ঠিক হয়ে যাবে না, কারণ সুদের হার যখন 9% ছিল সে সময় বিনিয়োগের কোনো রকম প্রাণ দেখা যায়নি। শুধুমাত্র দেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাচারের কিছু নমুনা দেখা গিয়েছে। এদিকে প্রতিবেদনে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার কেন্দ্রীয় ব্যাংকের আগের ঋণ পরিশোধ করতে দেখা গেছে। তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে জুলাই-ডিসেম্বর পর্যন্ত সরকার কেন্দ্রীয় ব্যাংকের 44,479 কোটি টাকা আগে ঋণ পরিশোধ করেছে। গত অর্থবছরে এর পরিমাণ ছিল 43,709 কোটি টাকা। ফলে অর্থবছরে এখন পর্যন্ত ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে 20,946 কোটি টাকা। যদিও গত অর্থবছরে এই নিট ছিল 5,365 কোটি টাকা ঋণাত্মক ছিল।